বন্ধুরা, আপনি নিশ্চয়ই গৌড়ের নাম শুনেছেন। আপনি কি জানেন গৌড় কোথায় অবস্থিত? আপনি কি গৌড়ের ইতিহাস জানতে চান, বা গৌড় কিভাবে যাবেন, বা কোন সময়ে যাবেন? আর ইতিহাসকে ভালোবেসে থাকলে তো কথাই নেই। গৌড়ের ইতিহাস জানতে এবং দেখতে খুব সুন্দর লাগবে আপনাকে। গৌড়ের গ্রামীণ জনপদ নিয়ে যাবে আপনাকে 550 বছরের পুরনো সেই কল্পনার রাজ্যে। আপনি একবার ভাবুন তো, যে ইতিহাসকে বইয়ের পাতায় আমরা দেখেছি বা পড়েছি, সেই ইতিহাসকে আজ নিজের চোখে দেখব, এই ভেবে মনে এক দারুণ অনুভূতি হচ্ছে আমার ভিতর। সেই 550 বছরের পুরনো ইতিহাস জানতে পারবো। আমার এই ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে। প্রথমে বলে দিই, মালদা বাসে কিংবা ট্রেনে উভয়ের মাধ্যমে আসা যায়। ভ্রমণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হচ্ছে রেল স্টেশনগুলি। আর এখানে রয়েছে মালদা স্টেশন। আর এই মালদা আসার জন্য অনেক ট্রেন রয়েছে। আপনি কলকাতার দিক থেকেই আসুন, কিংবা শিলিগুড়ির দিক থেকে আসুন, বা ভারতের যে কোনো স্টেশন থেকেই আসুন না কেন, এখানে প্রচুর ট্রেন রয়েছে। আপনি খুব সহজেই মালদা টাউন স্টেশনে পৌঁছে যাবেন বা আসা যায়। মালদা থেকে একটি গাড়ি ভাড়া করে নিন আপনার বাজেট মতন, আর পৌঁছে যান প্রাচীন গৌড় রাজ্যে। আর আপনি মনে মনে ভাবছেন কোন সময়টাতে ঘুরতে যাব। আমি আপনাদের বলবো, বর্ষবরণের ছুটির সময়, মানে নতুন বছরের জানুয়ারিতে শীতকালে ছুটি কাটাতে মজাই আলাদা। নতুন করে বলার প্রয়োজন পড়ে না। বর্ষবরণের সময়ে যদি উইকেন্ডে কোথাও যেতে চান, তাহলে শীতের মিঠে রোদ উপভোগ করতে চলে যেতেই পারেন মালদায়। দর্শনীয় স্থান প্রচুর, আর ইতিহাসের প্রতি যদি বিশেষ ভালোবাসা থাকে তাহলে তো কথাই নেই। এই জায়গার গুরুত্ব আলাদা করে বোঝানোর দরকার নেই। মালদার অন্যতম দর্শনীয় স্থান এটি। রাজা শশাঙ্ক প্রথমে গৌড়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি স্থান। সেন সাম্রাজ্যের গোড়াপত্তনের আগে গৌড় অঞ্চলটি পাল সাম্রাজ্যের অধীনে ছিল, এবং সম্ভবত রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল প্রশাসনিক কেন্দ্র। বাংলার সুলতানি আমলে ব্যাপকভাবে গৌড় নামটি পরিচিত হয়েছিল। দিল্লি থেকে স্বাধীন রাষ্ট্রের পর পান্ডুয়া সুলতানেরা প্রথম রাজধানী হয় গৌড়। পান্ডুয়ার সুলতানদের প্রথম রাজধানী হয় গৌড়। 1450 সালে বাংলার সুলতান মেহমুদ শাহ পান্ডুয়া গৌড়কে বাংলার রাজধানী হিসাবে ঘোষণা করে। সেটি 1453 সালে সম্পূর্ণ হয়েছিল। বাংলার সুলতানরা 100 বছরের বেশি সময় ধরে গৌড়ে রাজধানীতে অবস্থান করেন। 1205 সালে তুর্কি শাসকরা বাংলা দখল করার পরেও বাংলার রাজধানী থেকেই যায় গৌড়। শহরের নাম অবশ্য পাল্টে হয় লখনৌতি। 1350 থেকে রাজধানী কিছুদিনের জন্য পান্ডুয়া স্থানান্তরিত হলেও 1453 সালে আবার রাজধানী ফিরে আসে গৌড়ে, ও শহরটির নামকরণ হয় জান্নাতাবাদ। এরপর প্রায় 3 শতক ধরে তুর্কি সুলতানরা গৌড়কে তাদের ক্ষমতার প্রাণকেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করেন ও সাজিয়ে তোলেন। মুঘল শাসকদের আমলে সেখানে গড়ে উঠেছিল অসাধারণ সব স্থাপত্য, যেমন বড় সোনার মসজিদ, দাখিল দরওয়াজা, লোটন মসজিদ, কদম রসুল মসজিদ, লুকোচুরি দরওয়াজা, ফিরোজ মিনার, চিকা মসজিদ, গুমতি দরওয়াজা, ফতে খানের সমাধি। সমস্ত মধ্যযুগ ধরে এখানে একের পর এক দৃষ্টিনন্দন সৌধ বানানো হয়েছে। গৌড়ের স্থাপত্য ও কারুকার্য আজও সুলতানি দরবারে সংস্কৃতিকে উজ্জ্বল করে রেখেছে। সেই সব স্থাপত্যের কয়েকটি আলোচনা করব আজকে আপনাদের সাথে। আর হাসি ঠাট্টা করতে করতে চলে এলাম আমরা খুব অল্প সময়ের মধ্যে গৌড়ের গ্রামীণ পথ ধরে এই গৌড় শহরে। গৌড়ের বর্তমান জায়গাটির নাম রামকেলি। আপনারা এই রামকেলিতেই আপনাদেরকে আসতে হবে। আজকের ভিডিওতে গৌড়ের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে আলোচনা করব: কদম রসুল মসজিদ, দাখিল দরওয়াজা ও ফিরোজ মিনার।
বন্ধুরা, এখন চলে এসেছি গড়ের কদম রসুল মসজিদের সামনে বা কদম রসুল দরগার সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটি সেই কদম রসুল দরগা বা কদম রসুল মসজিদ। আর এখানে সংরক্ষিত রয়েছে, বলা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ পাথর এখানে সংরক্ষিত রয়েছে, যে পাথরটি দেখতে বহু মানুষজন এখানে প্রতিদিন ছুটে আসে। খ্রিস্টীয় 16 শতকে নির্মিত নান্দনিক স্থাপনাটি ক্ষয়প্রাপ্ত হলেও দেখতে এখনো অনেক সুন্দর। স্থাপত্য নকশায় দিক থেকে গড়ের অন্যান্য মসজিদগুলো থেকে এটি ব্যতিক্রম। ছোট সোনা মসজিদ কিংবা বড় সোনার মসজিদ গঠনের সাথে এর কোনো মিল নেই। মসজিদে প্রবেশের মুখে বা অন্দরে রাখা হয়েছে সুপরিসর বাগানের জায়গা। মূল গেট দিয়ে মসজিদের কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে চুন সুরখির ঢালাই দেওয়া একটি স্থাপনা, ফতে খাঁর সমাধি। এখানে অরঙ্গজেবের জেনারেল দিলওয়ার খানের পুত্র ফতে খান রয়েছে, যাকে সম্রাট শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন বলে সন্দেহ করা হয়েছে। যে সুলতান সুজাকে রিবেল গাঁয়ের পরামর্শ দেওয়া হচ্ছে বা বিদ্রোহের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশ্বাস করা হয় যে ফতে খান রক্ত বমি করে এবং এই স্থানেই মারা গিয়েছিলেন। সুদূর আরব দেশ থেকে পাশের এলাকা পান্ডুয়ার বড় দরগায় এনেছিলেন পীর শাহজালাল তাবরেজি, আর সেখান থেকে গড় দুর্গে নিয়ে আসেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তার পুত্র সুলতান নসরত শাহ 1530 সালে 4 কোণে কোষ্ঠী পাথর দিয়ে তৈরি একটি বেদির উপর পদচিহ্নটি স্থাপন করে তার উপর কদম রসুল সৌধ নির্মাণ করেন। এর পরবর্তীতে নবাবী আমলে সিরাজউদ্দৌলা যখন বাংলা, বিহার, উড়িষ্যা নবাব হিসাবে সিংহাসনে বসেন, তখন তিনি এই পদচিহ্ন এখান থেকে মুর্শিদাবাদের কদম শরীফে নিয়ে গিয়েছিলেন। পলাশী যুদ্ধের পর মীর জাফর যখন নবাব হন, তখন তিনি আবার এই পদচিহ্ন ফিরিয়ে নিয়ে আসেন এখানে। ইতিহাস বলছে এই মসজিদটি 1530 থেকে 1531 সালে সুলতান নুসরত শাহ দ্বারা নির্মিত হয়। মসজিদের পাশে রয়েছে বিশ্রাম ঘর। ঘরটি এখানে যখন দূর দূরান্ত থেকে মানুষজন যখন আসতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ দেখতে আসতেন, আর যখন রাত হয়ে যেত তখন এই ঘরে রাত্রি যাপন করে আবার সকালবেলায় বাড়ি রওনা দিত। এই মুসাফির খানাকে যে যত্ন সহকারে তৈরি করা হয়েছিল তা দেখলেই বোঝা যায়। গড়ের মাটিতে পা রেখে অবাক হয়ে দেখেছি অনেক নান্দনিক স্থাপনাগুলি। এবার রওনা দিলাম এখানকার আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন, দাখিল দরওয়াজার দিকে। গড়ের একসময় জৌলুসের রাজধানী, এখন এমনই প্রত্যন্ত গ্রাম নগরীগুলি এখন উত্থান ও পতনের ইতিহাস সত্যি চিন্তায় যোগায় মনে। প্রাচীন বাংলা গ্রামীণ জনপদ আর আমবাগানের ছাড়া পেরিয়ে আমরা চলে এলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দাখিল দরওয়াজা নান্দনিক স্থাপনার সামনে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি গড়ের রাজধানী প্রধান প্রবেশ পথে। এই যে দেখতে পাচ্ছেন, এটি ছিল সেই সময়ের রাজধানী প্রবেশ পথ বা প্রধান প্রবেশ পথ। এর নাম দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা। দাখিল দরওয়াজার অর্থ প্রবেশদ্বার। আরবি শব্দ দাখিল ও ফার্সি শব্দ দরওয়াজা। সুলতানি বাংলার স্থাপত্যের ইতিহাসে এটি এই ধরনের সর্ববৃহৎ নিদর্শন। এটি ছিল মুসলিম শাসকদের কাছে লখনৌতি নামে পরিচিত। গড় দুর্গের প্রধান প্রবেশ পথ এবং বাংলার সর্বকালের সবচেয়ে সুদৃঢ় ও সুন্দর প্রবেশ তোরণ। সুলতান বা কেউ অভিজাত শ্রেণীর কেউ যখন দাখিল দরওয়াজা দিয়ে প্রবেশ করত বা দুর্গে ঢুকতেন, ফটকের দুই পাশ দিয়ে কামান দিকে তাদেরকে জানানো হতো সসম্মান। তাই এই সৃষ্টির আরেক নাম সালামি দরওয়াজা।
বন্ধুরা, এদিকে অনেকটা হেঁটে ডিবির মতো রয়েছে, যেখান থেকে হয়তো দাখিল দরওয়াজা খুব ভালোভাবে দেখা যেতে পারে। সেই কারণে একটু উপরের দিকে উঠছি, দেখি এখান থেকে কেমন দেখা যাচ্ছে। এই ডিবি বললাম, এখানে অজস্র ইটের টুকরো, ইটের স্তূপ, যে পুরাতন ইট, সেই ইটের স্তূপ আসলে এটি দরওয়াজারই অংশ। এটি যে দুর্গ করা হয়েছে তারই অংশ। এই অংশটি দেখলে আপনারা বুঝতে পারবেন পুরোটাই সেই সময় ঢালাই করা। আর যে দেখুন, এখান থেকে এটাকে খুব ভালোভাবে দেখা যায়। জানা যায় 1435 থেকে 1459 সালে গৌড় দুর্গ বানানোর সময় সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ এই দাখিল দরওয়াজা নির্মাণ করেন। তবে ঐতিহাসিকদের মতে এইরকম সুদৃঢ় এক স্থাপত্য বানানোর পরিকাঠামো সেই সময় ছিল না, নাসিরউদ্দিন মাহমুদ শাহর আমলে ছিল না। এই পরিশীলিত স্থাপনা তৈরিতে যে উন্নত স্থাপত্য বিদ্যার প্রয়োজন সেই সময় ছিল না, সেটা নাসির পরবর্তী ইলিয়াস শাহর আমলেও ছিল না। তাই এই ক্ষেত্রে একমাত্র হোসেন শাহর আমলে দাখিল দরওয়াজা নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে বলে ধরে নেওয়া যায়। বড় সোনার মসজিদের সঙ্গে দাখিল দরওয়াজার অনেক সাজসজ্জার অনেক মিল রয়েছে। হতে পারে বড় সোনার মসজিদ যিনি তৈরি করেছেন সেই আলাউদ্দিন হোসেন শাহ আদেশে তার আমলেই বানানো হয়েছিল দাখিল দরওয়াজা। দাখিল দরওয়াজা থেকে ফিরোজ মিনারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। চলতে চলতে আমরা চলে এলাম ফিরোজ মিনারের কাছে। এখানে দাঁড়িয়ে রয়েছে 550 বছরের পুরনো ফিরোজ মিনার। ফিরোজ মিনার অখণ্ড বাংলা মুসলিম শাসনামলের অন্যতম স্মৃতি নিদর্শক। মুসলিম বাংলার রাজধানী গড়ে মালদা জেলায় অবস্থিত মিনারটি তৈরি করেন সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ 1485 থেকে 1489 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের শেষ শাসক। এই শাসক পরিবারকে হাফসি দাস বংশ বলা হয়। ধারণা করা হয় সুলতান ফিরোজ শাহের কোন বিজয়কে স্মরণীয় করে রাখতে 26 মিটার উঁচু মিনারটি তৈরি করা হয়। দিল্লির বিখ্যাত কুতুব মিনারের আদলে ফিরোজ মিনার নির্মিত। মিনারটি নির্মাণের লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে। নির্মাণকালে মিনারের প্রবেশ পথে একটি শাল কাঠের দরজা ছিল। মিনারটির উচ্চতা 5 তলা। উপরের শেষ তলাটি, যার অস্তিত্ব বর্তমানে নেই, যা ছিল একটি উন্মুক্ত প্যাভিলিয়ন এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত ছিল। নীল টালির কাজ করা বলে মিনারটিকে ফিরোজা মিনারও বলা হয়। স্থানীয়রা মিনারটি পিরাসা মিনার ও চেরাগ মিনার নামেও চেনেন। ফিরোজ মিনারটি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা নিয়ে মতভেদ আছে। কেউ বলছেন এটা কোনো বিজয় স্তম্ভ, আবার সম্ভবত মিনারের শীর্ষে বাতি জ্বালানো হতো বলে স্থানীয় হিন্দুরা একে চিরাগদানিও বলে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ।